এক নেতার এক পদ নীতি কার্যকর করতে যাচ্ছে বিএনপি। একাধিক পদধারী নেতাদের সিদ্ধান্ত নেওয়ার শেষ সুযোগ 5 এপ্রিল। বেশি ভাড়া পেতেই অপরিচিত ভাড়াটিয়ায় খুঁজেন মৌলভীবাজারের বাড়ি মালিকরা। অধিকাংশ মালিক থাকেন প্রবাসে। তরুণদের সংকট সমাধানে দরকার তরুণ নেতৃত্ব। সমতা ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয়, আইপিইউতে বিশ্ব নেতারা। এবং দর্শকের অভাবে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে দেশের অনেক সিনেমা হল। দেশীয় সংস্কৃতি নির্ভর ভালো সিনেমা তৈরির তাগিদ। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ডেডলাইন 5 এপ্রিল। এরপরেই বিএনপি কার্যকর করবে এক নেতার এক পদ নীতি। তৃণমূল পুনর্গঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান নিউজ 24-কে জানান, একাধিক পদে থাকা বিএনপি নেতাদের সামনে এটাই শেষ সুযোগ। বুধবার মধ্যে পছন্দের একটি পদ রেখে বাকিগুলো ছেড়ে দিতে হবে, না হলে একতরফাভাবে একাধিক পদ থেকে তাদের সরিয়ে দেওয়া হবে। মারফুর রহমানের প্রতিবেদন। একাধিক পদ আঁকড়ে রাখা নেতাদের ব্যাপারে এবার হার্ড লাইনে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। এখনো যারা পছন্দের পদ রেখে অন্য পদ থেকে পদত্যাগ করেননি, 5 এপ্রিলের মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়ে তাদেরকে চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে বিএনপির তৃণমূল পুনর্গঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান নিউজ 24-কে বলেন, একাধিক পদে থাকার আর কোনো সুযোগ নেই। তাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছে দপ্তর থেকে, যে আগামী 5 তারিখে একটা লাস্ট ডেট। তারা 5 তারিখের মধ্যে তাদের সিদ্ধান্ত দিতে হবে তারা কোন পদ ছাড়বেন, কোন পদ রাখবেন। যদি 5 তারিখের মধ্যে তারা সিদ্ধান্ত যদি না দেন, তাহলে পরবর্তী পর্যায়ে আমাদের কেন্দ্র থেকে আমরা সিদ্ধান্ত নিব তাদেরকে কোন পদে রাখবো, কোন পদে রাখবো না। অর্থাৎ আমরা পুনর্গঠনের বিষয়টা কিন্তু খুব একটু সিরিয়াসলি নিচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে। যাদের চিঠি দেয়া হয়েছে তারা বলছেন, দলের স্বার্থে তারা জেলার পদ ছেড়ে দেবেন, তবে সেখানে যোগ্য লোক নির্বাচিত করতে হবে। সভাপতি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সেখানে কারা দায়িত্বে আসবেন, সেই দায়িত্বগুলি পরবর্তীতে তারা সঠিকভাবে পালন করতে পারবে কিনা, সেই নেতৃত্বটাকে আমরা বাছাই করে তাদের হাতে আমরা দায়িত্বটা দেওয়ার ক্ষেত্রে যে আমাদের সাংগঠনিক যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুযায়ী আমরা সেই ব্যবস্থা করব। একাধিক পদে থাকা নেতাদের মধ্যে যাদের চিঠি দেওয়া হয়েছে তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা সভাপতি এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মুজিবুর রহমান সারওয়ার, যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার সভাপতি খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলার সভাপতি আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলার সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও বরখাস্ত হওয়া মেয়র জিকে গৌস সহ 20 জনের বেশি নেতাকে। বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় মনে করেন, দলের বিকাশে নতুন নেতৃত্বকে জায়গা করে দেয়া দরকার, অথচ এ ব্যাপারে পুরনো নেতাদের অনীহা অনেক। এক কথায় বলা যায় যে এখানেও থাকতে চান, সেখানেও থাকতে চান, এটা নিয়ে দলের মধ্যে একটা আছে টানাপোড়েন। 2 পদের দিকেই থাকার যে বেশি আগ্রহটা, এইটা যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সংশোধনের যে একটা ইতিবাচক দিক আছে, সেই ইতিবাচক দিকটা আমরা প্রয়োগ করতে পারতেছি না বা কাজে লাগাতে পারছি না। এর আগে গত 6 অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি দিয়েও একাধিক পদে থাকা নেতাদের আলটিমেটাম দেয়া হয়। তাতে সাড়া না পেয়ে আবারও দলীয় দপ্তর থেকে চিঠি পাঠানো হলো। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে তাঁর গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী আসন্ন ভারত সফর এবং সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিএনপির অবস্থান সুনির্দিষ্ট করতেই স্থায়ী কমিটির সদস্যদের পরামর্শ চান খালেদা জিয়া। দলীয় সূত্র জানিয়েছে, কুমিল্লা সিটি নির্বাচন এবং রাজশাহী ও সিলেট কর্পোরেশনের মেয়রদের বরখাস্ত হওয়ার বিষয়টিও বৈঠকে আলোচনা করা হয়। আবারও বরখাস্ত হলেন সিলেট ও রাজশাহীর 2 নির্বাচিত মেয়র। সিলেটে দায়িত্বভার বুঝে চেয়ারে বসার 3 ঘন্টার মধ্যেই মেয়র আরিফুল হক চৌধুরী বরখাস্ত হন। আর রাজশাহীতে প্রথমে তালাবদ্ধ অফিস ও পরে বরখাস্তের আদেশ আসায়
চেয়ারে বসতে পারেননি সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এদিকে দায়িত্ব গ্রহণের মাত্র 10 দিনের মাথায় আবারও হবিগঞ্জ পৌরসভার মেয়র জে.কে ঘোষকে বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। উচ্চ আদালতের রায়ের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ নিয়ে রবিবার সকাল 11টায় আরিফুল হক সিলেট নগর ভবনে যান। প্রায় 2 বছর 3 মাস পর নির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তাকে। মেয়রের চেয়ারে বসে আরিফুল হক চৌধুরী তার পরিষদ নিয়ে নগরীর উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন। সর্বোচ্চ আদালত কর্তৃক আমাকে দায়িত্ব অর্পণ করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যথারীতি আজকে আমার কার্যালয়ে এসেছি। আমি আমার পরিষদকে নিয়ে যে আমি অসম্পূর্ণ কাজগুলো রেখে গিয়েছিলাম সেই কাজগুলো আবার আমি শুরু করব। কিন্তু এমন সময় ছিল মাত্র 3 ঘন্টার জন্যই। এরপরে ফ্যাক্স যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মেয়র আরিফুল হককে ফের বরখাস্তের চিঠি আসে। তাতে উল্লেখ করা হয় 2004 সালে সুনামগঞ্জের দিরাইলে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা বিস্ফোরণের ঘটনায় চার্জশিটভুক্ত আসামি করা হয়েছে চেয়ারে বসা মেয়রকে। ফলে সাময়িক বরখাস্ত হয়ে তাকে বিদায় নিতে হয় নগর ভবন থেকে। এদিকে প্রায় 2 বছর পর দায়িত্ব নিতে রবিবার সকাল 9:45টার দিকে নগর ভবনে যান রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আগে থেকেই ঘোষণা দিয়ে দায়িত্ব নিতে আসেন তিনি। এসেই তিনি বাধার মুখে পড়েন। তার কার্যালয়ে আগে থেকে তালা ঝুলিয়ে রাখা হয়। এ সময় ক্ষোভও জানান মেয়র। জনগণের নির্বাচিত প্রতিনিধিকে যেভাবে প্রশাসন অবমূল্যায়ন করলো এবং কোর্টকে অবমূল্যায়ন করলো, আমি মনে করি অবশ্যই এটা একটা দৃষ্টতামূলক কাজ। নগর ভবনে যাওয়ার কয়েক ঘন্টা পর চরম নাটকীয়তা অপেক্ষা করে তার জন্যও। দুপুর 1:45টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসে বরখাস্তের চিঠি। তাতে উল্লেখ করা হয়, মামলা বিচারাধীন থাকায় মেয়রের দায়িত্ব থেকে আবারও সাময়িক বরখাস্ত রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। ফলে এ দুটি সিটি কর্পোরেশনে আবারও দায়িত্বপ্রাপ্ত কমিশনাররা মেয়রের কাজ চালাবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বরখাস্তের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী ও সিলেটের সিটি কর্পোরেশন মেয়র। সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক আমার নামে কোনো ফ্যাক্স যদি আসে, সেটি ষড়যন্ত্রমূলক ফ্যাক্স এবং সেটি আইনগত কোনো বৈধতা নাই। যে ঘটনাগুলি দেখলেন ন্যাক্কার, লজ্জাস্কর। আমি এগুলো কোনো ষড়যন্ত্র কথা আমি জানি না। আমি বলবো এটা সিলেটের নগরবাসী এবং সিলেট সারা দেশবাসীর বিবেকের কাছে এবং তাদের কাছে বিচারের ভার আমি দিয়ে দিলাম। সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলোতে দলের আভ্যন্তরীণ দুর্বলতা ও শৃঙ্খলার স্বার্থেই সুপারিশ আকারে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। রোববার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলের বৈঠক শেষে এই তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও জানান, আগামী 12 এপ্রিল দলের কার্যনির্বাহী বৈঠকে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আলোচনায় তোলা হবে সুপারিশগুলো। পরে এই বৈঠকে আগামী 17 এপ্রিল মহান মুজিবনগর দিবস সফল করার লক্ষ্যে আলোচনা করা হয় খুলনা বিভাগের নেতাকর্মীদের সঙ্গে। আমরা আমাদের অভ্যন্তরীণ কিছু দুর্বলতা, শৃঙ্খলার সাথে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। সুপারিশ আগামী 12 এপ্রিল আমাদের নেত্রী, আমাদের পার্টির সভাপতি দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে যে ওয়ার্কিং কমিটির মিটিং হবে, সেখানে অভ্যন্তরীণ শৃঙ্খলা দুর্বলতার দিকগুলো আমরা আজকে যে আলোচনা হলো সেগুলো আমরা উপস্থাপন করব। বেশি ভাড়া পেতে এবং বছর শেষে ভাড়া বাড়ানোর সুবিধা নিতেই অপরিচিত ভাড়াটিয়ায় খোঁজেন মৌলভীবাজার বাড়ি মালিকরা। দামি বাড়ি তৈরি করে কেয়ারটেকার উপর দায়িত্ব দিয়ে মালিকরা বাস করেন প্রবাসে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িতরা। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ বয়তুল আলীর প্রতিবেদন, জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। শহরের গির্জাপাড়া এলাকার 7তলা আধুনিক এই বাড়ির মালিক যুক্তরাজ্য প্রবাসী শামসুল করিম দুলু। বাসার তত্ত্বাবধানে রয়েছেন 2 জন নারী। ফার্নিচার সহ তারা বাসা ভাড়া দেন। এরকম কয়েকশো বাড়ি রয়েছে মৌলভীবাজার শহরে। আমরা এই বাসার মালিক লন্ডন। আমরা এখন যে বাসা ভাড়াটিরা দেওয়া পড়ে
বাহিরের মানুষ এবং লন্ডনী বিদেশি। বেশি ভাড়ার লোভে স্থানীয় এবং পরিচিতদের না দিয়ে বাইরের লোকদের বাড়ি ভাড়া দেওয়ার আগ্রহ বাড়ির মালিকদের। সম্প্রতি জঙ্গি তৎপরতাকে কেন্দ্র করে এইসব বাড়ির ব্যবস্থাপনা নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। বাসা ভাড়া যেটা হয় সেটা বাড়ানো যায় না, যার কারণে বাইরের অঞ্চলের মানুষদেরকে বাসা ভাড়া দেওয়া হয় এবং তারা এখানে এসে আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের অপরাধে তারা জড়িত হয়ে পড়ছে। তারা কারা, তারা কোথা থেকে আসছে, এই বিষয়গুলি মানে নিশ্চিত না হয়ে বাসা দেওয়াটা ঠিক নয়। বিভিন্ন সুবিধা সহ বাড়ি ভাড়া পাওয়ায় অপরাধীরাও এই সুযোগ কাজে লাগাচ্ছে। এজন্য বাড়ির মালিকদের আরো সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। বাড়িওয়ালারা যদি সতর্ক হন, সাধারণ মানুষ যদি সতর্ক হন, তারা যদি খোঁজ খবর রাখেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই সমস্ত কতিপয় ধর্মবিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী জঙ্গিদের দমন করা কঠিন হবে না। মৌলভীবাজারের নাসিরপুর ও শহরের বড়হাটে দোতলা বাড়িতে সম্প্রতি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে 4 শিশুসহ 10 জন নিহত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংসদে তরুণ নেতৃত্বই পারে বিশ্বব্যাপী তরুণদের সংকট মোকাবেলা করতে। আইপিইউ সম্মেলনে অংশ নিয়ে এমন অভিমত জানিয়েছেন তরুণ সংসদ সদস্যরা। আর বাংলাদেশের ক্ষেত্রে নীতিমালা বা আইন করে এই নেতৃত্ব বাড়ানোর অভিমত দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের 136তম সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী সমতা রক্ষা ও সংসদে তরুণ নেতৃত্ব নিয়ে 2টি আলাদা সেশন অনুষ্ঠিত হয়। তরুণ সংসদ সদস্য ফোরামের আলোচনায় অংশ নেন শতাধিক দেশের তরুণ সংসদ সদস্যরা। আলোচনা শেষে নিউজ 24-এর কাছে বিশ্বব্যাপী সংসদে তরুণ নেতৃত্বের গুরুত্বের কথা তুলে ধরেন বিভিন্ন দেশের তরুণ এমপিরা। পার্লামেন্টের পার্সেন্টেজটা বেড়েই চলেছে। ইনফ্যাক্ট আমাদের যদি কথা বলি 2014-তে ইনফ্যাক্ট উইচ উই হ্যাভ লার্জার নাম্বার অফ ইয়াং পার্লামেন্টারিয়ানস কামিং ইন। পলিটিক্স আমার ধারণা হওয়া উচিত যে ইট শুড বি আ টিম অফ ইয়াং উইথ এক্সপিরিয়েন্স মাইন্ড। এখনো বিশ্বব্যাপী জাতীয় সংসদে তরুণ প্রতিনিধিত্ব কম, আর তাই আমরা আইপিইউর এই তরুণ ফোরামের আলোচনায় অংশ নিয়ে বিশ্বব্যাপী রাজনীতি, অর্থনীতি, নীতি নির্ধারণ ও সংসদীয় গণতন্ত্রে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ব্যাপারে কথা বলেছি। এই সংরক্ষিত 50 জন ইচ্ছুক যে তারাও সরাসরি নির্বাচন করে আসতে চায়। বেশিরভাগ দেশেই সংকটগুলো তৈরি হয় পুরাতন ধ্যান ধারণা থেকে, আর তাই বিশ্বব্যাপী সেই সংকট নিরসনে আমরা তরুণরা এখানে একত্রিত হয়েছি। তরুণ সংসদ সদস্য ফোরামের নবনির্বাচিত প্রেসিডেন্ট বললেন, বিশ্বব্যাপী তরুণদের সংকট নিরসনে তরুণ সংসদ সদস্যরাই কাজ করতে পারে। আজকের তরুণরা বেকারত্ব থেকে শুরু করে অনেক সমস্যারই সম্মুখীন হচ্ছে, যে সমস্যাগুলো তরুণ সংসদ সদস্যরা সবচেয়ে ভালো বুঝবেন। তবে আমি বলবো তরুণরা আজ অনেক এগিয়েছেও বটে। বিশ্বের অনেক উন্নত দেশের সংসদে এখন 50 থেকে 80% তরুণ নেতৃত্ব দিচ্ছে। বিশ্বব্যাপী তরুণদের এমন অভিমতের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের অভিমত, নীতিমালা করে সংসদে নতুন নেতৃত্ব বাড়ানো যেতে পারে। সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা আইনগত দিক থেকে আগামীতে আরও বেশি সংখ্যক তরুণ প্রজন্মের প্রতিনিধিদেরকে যদি রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেন, তাহলে সেই প্রক্রিয়ার মধ্য থেকে আমরা হয়তো আরও বেশি তরুণ সদস্য জাতীয় সংসদে পেতে পারি। এছাড়া অপর এক সেশনে আইপিইউর সাধারণ বিতর্কে বিশ্ব নেতারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমতা ছাড়া এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে 3টি নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে। রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান আইপিইউ এর জনসংযোগ কর্মকর্তা জেন মিলিগান। প্রস্তাবগুলো হলো কঠোর অভিবাসন নীতি ও মানবাধিকার ঝুঁকি, দারিদ্র্যপীড়িত মানুষের মুক্তি ও ভেনেজুয়েলা পরিস্থিতি। মেক্সিকো, বেলজিয়াম এবং আর্জেন্টিনা এই প্রস্তাবগুলো উত্থাপন করে। তবে কোনো প্রস্তাবে এখনও চূড়ান্তভাবে গৃহীত না হলেও সম্মেলনের শেষ দিনে তা হবে বলে আশা প্রকাশ করেন মিলিগান। এদিকে দুপুরে আইপিইউ স্ট্যান্ডিং কমিটি সার্বভৌম রাষ্ট্রসমূহের আভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ প্রতিরোধে সংসদের করণীয় শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। This was the agenda of the young MPs today, the meeting.
এখনো পর্যন্ত কোনো প্রস্তাব চূড়ান্ত হয়নি, সাধারণ আলোচনার জন্য উত্থাপিত হয়েছে এবং আলোচনাও হয়েছে। আজকে বিকেলের সেশনে আরও 3টি প্রস্তাবনা এসেছে, সেগুলোর ওপর আলোচনা হয়েছে। আশা করি আগামী 2 দিনে তা চূড়ান্ত করা হবে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দিয়ে প্রতিবন্ধীদের মেধা বিকাশের সুযোগ দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সুযোগ পেলে প্রতিবন্ধীরা জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে। 10ম বিশ্ব অটিজম দিবসের আলোচনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য মৌলিক সুবিধার ব্যবস্থা রাখতে হবে। শাহ আলী জয় রিপোর্ট। এই মানুষটির স্বাভাবিক বিকাশে অপূর্ণতা রয়েছে, তারপরও পরিচর্যার প্রশিক্ষণে আজ স্বাবলম্বী তিনি। সচেতন থাকলে সমাজের অনাকাঙ্ক্ষিত বৈচিত্র্য অটিস্টিক মানুষেরা ভূমিকা রাখতে পারে উন্নয়নে, প্রমাণ রাখতে পারে নিজের যোগ্যতার। বিশ্ব অটিজম দিবসের আলোচনায় তাই উঠে এলো অটিস্টিক মানুষের জন্য বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অটিজম সম্পর্কে তার সচেতনতা তৈরি হয়েছে কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের কাছ থেকে। সে সাইকোলজিতে পড়াশোনা করে এবং তারপর যখন সে চাকরি করতো, আমি যখন মাঝে মাঝে যেতাম তার কাছে আমেরিকায়, তার কর্মস্থলে আমি যেতাম এবং সে ঘুরে ঘুরে যে বিভিন্ন স্কুলে শিক্ষা দিত বা বিভিন্ন কাজ করতো, সেগুলি আমি ওর কাছ থেকেই জানতে পারি। জাতিসংঘে এ বিষয়ে আমাদের প্রস্তাব উত্থাপন করতে হয় এবং এটা সাইমাই উদ্যোগ নেয় এবং সমস্ত প্রস্তাবনা তৈরি করা, এটা প্রচারণা এবং আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা এবং আর্থসামাজিক সহায়তা বৃদ্ধি, এই শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘে পাশ হয়। শেখ হাসিনা বলেন, সুযোগ পেলে অটিস্টিকরা অনেক কঠিন কাজ করতেও সক্ষম। তাদের ভিতরে যে মেধাটা রয়েছে, সেই মেধাটা বিকাশের সুযোগ আমাদের করে দিতে হবে। আর তাছাড়া এদের মধ্যে অনেকেই আছে তারা কাজ করতে পারে। আমাদের সরকারি বা বেসরকারি খাতেও, যেমন সরকারিভাবে আমাদের চাকরির ক্ষেত্রে একটা কোটা প্রতিবন্ধীদের জন্য রাখা আছে। বেসরকারি যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি অনুরোধ করব যে অন্তত তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিবন্ধী যারা শিক্ষিত আছে তাদেরকে যেন একটু চাকরির ব্যবস্থা করে দেয়। প্রধানমন্ত্রী জানান, অটিস্টিক মানুষের সুরক্ষায় নিউরো ডেভেলপমেন্ট সুরক্ষা আইন করা হয়েছে ট্রাস্ট ফান্ড। বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষদের সহযোগিতায় ট্রাস্ট ফান্ডে সাহায্যের জন্য তিনি আহ্বান জানান বিত্তবানদের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে এরপর জেনেছে বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। পাশাপাশি সাজাপ্রাপ্ত অন্য 5 আসামিরও সাজা বহাল রেখেছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, দেশে জঙ্গি ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম সহ সবাইকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে 15 ফেব্রুয়ারি খুন হন মঞ্চের কর্মী ও ব্লগার রাজীব হায়দার। এ ঘটনায় দায়ের করা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড ও অপর 6 আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় ঢাকার 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। গত বছরের 7 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ করে হাইকোর্ট। শুনানি শেষে আজ মামলাটির রায় ঘোষণা করে আদালত। ট্রায়াল কোর্টে 2 জনকে ফাঁসি দিয়েছিলেন। 2 জন ছিল ফয়সাল বিন নাইম ওরফে দ্বীপ, রেদাউনুল আজাদ ওরফে রানা। তাদের 2 জনের মৃত্যুদণ্ড ছিল, সেই 2টা মৃত্যুদণ্ড বহাল রেখেছে। তবে উচ্চ আদালতের এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি নিহতের বাবা। ওদের যদি সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয়, এদেরকে যদি নির্মূল করা না হয়, তাহলে আপনি বুঝতে পারেন সমাজের কি অবস্থা। এরা যদি সন্ত্রাসী হয়, এরা যদি জঙ্গি হয়, তাহলে ওদের সর্বোচ্চ বিচার আমি কামনা করেছিলাম, কিন্তু এই বিচার আমি পাই নাই। রায়ের পর্যবেক্ষণে দেশে জঙ্গি ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও মসজিদের ইমাম সহ সবাইকে যথাযথ দায়িত্ব পালনের কথা বলেছেন আদালত।
আমাদের ধর্মীয় ছেলেদের চরিত্র গঠনে সহায়ক হয়, সহায়ক আলোচনাগুলি করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য যে বিষয়গুলি আছে, শরীয়তে যে নির্দেশনাগুলি আছে সেইগুলি বলার জন্য, সেইগুলি আলোচনার জন্য, উৎসাহিত করার জন্য ইমাম সাহেবদের প্রতি আহ্বান জানাচ্ছি। মামলার রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানালেন আসামি পক্ষের আইনজীবী। এই রায়ে আমার ক্লায়েন্ট সন্তুষ্ট না। আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আমরা আপিল করব। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী 6 এপ্রিল হাজারীবাগের ট্যানারিগুলোতে গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে 1100 কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ট্যানারি শিল্প সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর রয়্যাল বাফেটে বিপন্ন চামড়া সেক্টরের অস্তিত্ব রক্ষায় দাবিতে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন ট্যানারি খাতের সঙ্গে সংশ্লিষ্ট 15টি সংগঠন। বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন জানান, আদালতে বিসিক চামড়া শিল্প ট্যানারি নিয়ে অসত্য তথ্য দেওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। বিসিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন সহ 6 দফা দাবি তুলে ধরেন তিনি। হাজারীবাগের ট্যানারি কারখানায় গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে 8 এপ্রিল ট্যানারি মালিক শ্রমিকরা জনসভা করবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে। অবিলম্বে শিল্পনগরীতে গ্যাস বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে। যারা চামড়া শিল্পনগরীতে প্লট পাননি তাদেরকে প্লট দিতে হবে। হাজারীবাগের জমিতে ডিজাইন প্ল্যান পাশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিসিকের অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। আজকে আমাদেরকে মহামান্য কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মনে করি যে আমরা অবশ্যই 6 তারিখের ভিতরে যদি পরিবেশ অধিদপ্তর আমাদের সংযোগ বিচ্ছিন্ন করতে আসে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব, কিন্তু আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো 6 তারিখের ভিতরে আমাদের বাস্তবায়ন করতে হবে। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবারও বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার জানাবো নিউজ 24 আন্তর্জাতিক সংবাদ। চীন যদি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে সহযোগিতা না করে তাহলে যুক্তরাষ্ট্র একাই ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানের আন্তর্জাতিক দৈনিক পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে তাহলে সেটা তাদের জন্য ভালো, আর যদি না করে তাহলে সেটা কারো জন্যই ভালো হবে না। উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকির বিষয়ে ট্রাম্প প্রশাসন বারবারই জোর উদ্বেগ জানিয়ে আসছে। তার উত্তর কোরিয়ার হুমকি প্রশমনে কাজ করতে গেলেও মাসে চীন সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এছাড়া এই ইস্যুতে কথা বলতে চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কথা রয়েছে। এই বছর অনেকগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। নিউজ 24 সংবাদে আবারও বিরতি, ফিরছে একটু পর। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। শুরুতেই জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম জেনে নেব। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম, চেয়ারে বসার পর ফের বরখাস্ত 3 মেয়র,
5-6 মিনিট পরে খবর পেলেন বুলবুল, 3 ঘন্টা পরে জানলেন তিনি আর নেই। যেটা জেনেছেন সিলেটের মেয়র এবং আবার বিদায়ের খবর 11 দিনের মাথায় জানলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জে.কে. ঘোষ। বিশ্বব্যাপী সংকট মোকাবেলা করবেন তরুণ এমপিরা, যেখানে আইপিও সম্মেলনে ঢাকার দ্বিতীয় দিনের অধিবেশনে তারা এই কথা জানিয়েছেন। চূড়ান্ত প্রস্তুতিতে ঢাকা দিল্লি দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক, সর্বোচ্চ সম্মাননা দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। ধর্ম নিয়ে কটূক্তি করলে বিচার হাতে তোলা যাবে না, আইন। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম, চেয়ারে বসে ফের বরখাস্ত 3 মেয়র। দায়িত্ব গ্রহণের 3 ঘন্টার মধ্যে অফিস ছাড়লেন সিলেটের আরিফুল। তালা ভেঙে অফিসে ঢুকেও বেরিয়ে এলেন রাজশাহীর বুলবুল। আবারও চেয়ারচ্যুত হবিগঞ্জের পৌর মেয়র ঘোষ। আইপিও সম্মেলন, কালবৈশাখী কৈলাস সত্যার্থী বললেন, বিপদগ্রস্ত শিশুদের বাঁচান, তরুণদের পাশে দাঁড়ান। এক দেশের আশা দেশ হস্তক্ষেপ বন্ধের প্রস্তাব, পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক, বুধবার ভোটাভুটি। বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ব্যবহার হতে দেবে না, প্রধানমন্ত্রীর বিষয়। দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম, চেয়ারে বসা মাত্রই 2 মেয়র বরখাস্ত। 2 বছর পর মাত্র 2 ঘন্টা মেয়রের চেয়ারে আরিফুল। দায়িত্ব নিতে বাধা, মেয়রের চেয়ারে 8 মিনিট মোসাদ্দেক। নাসিরপুরে নিহত 7 জনই একই পরিবারের সদস্য। দৈনিক জনকণ্ঠ 3 মেয়র বরখাস্ত, রাজশাহী, সিলেট, হবিগঞ্জ এই 3 সিটি কর্পোরেশন মেয়র বরখাস্ত হয়েছে। বাজার মূল্যের চেয়ে সর্বোচ্চ 3 গুণ ক্ষতিপূরণের বিধান আসছে নতুন নীতিমালা। আয় বৈষম্যে বিশ্বব্যাপী সহিংসতা বাড়ছে, যা শান্তির জন্য হুমকি, বলেছেন সত্যারোহী। স্পিকারদের সাক্ষাৎ, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা। আর প্রধানমন্ত্রীর বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কোট করা হয়েছে। সেখানে তারা বলেছেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রমের বাইরে রাখা যাবে না, জোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম, ফের বরখাস্ত বুলবুল আরিফ, বরখাস্তের বার্তা ঘোষের হাতেও। রাজনৈতিক নাশকতা, মত বিশেষজ্ঞদের। বিমানে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে নিষেধাজ্ঞা, নেতাদের অনিয়ম দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক। পাশাপাশি রয়েছে তিস্তা ছাড়া অন্য চুক্তি জনগণ মানবে না, পানি বন্টন নিয়ে বিশেষজ্ঞদের মতামত। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম, ফের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল, বুলবুল ও ঘোষ। তারা 3 জনই বিএনপি নেতা এবং রাজশাহীতে এ নিয়ে উত্তেজনা। প্রতিবন্ধীদের মেধা বিকাশের চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। রানা ও দ্বীপের মৃত্যুদণ্ড বহাল, 6 জনের মৃত্যুদণ্ড অপরিবর্তিত। ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করলে প্রচলিত আইনি বিচার সুযোগ রয়েছে, একটি পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট, যেটি হচ্ছে ব্লগার রাজীব হত্যাকাণ্ডের রায় দেওয়ার সময় তিনি আদালতে এই পর্যবেক্ষণ দেন। দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম, দায়িত্ব নেওয়ার পরেই ফের সাসপেন্ড বুলবুল। আরিফুল অফিসে ছিলেন 3 ঘন্টা, তালা ভাঙার পর ঢুকলেন বুলবুল। পাশাপাশি রয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠান। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দূর করে রাখা যাবে না, প্রধানমন্ত্রী বলেছেন। আবার পাশাপাশি তাদের আরেকটি বিশেষায়িত সংবাদ রয়েছে, সেখানে বলছে কবে সরবে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম, এবং সেটা হচ্ছে পুরান ঢাকার একটি বিষয় নিয়ে তারা এই প্রতিবেদনটি ছাপে। এছাড়া রয়েছে 2 আসামির মৃত্যুদণ্ড সহ 8 জনের সাজা বহাল। ব্লগার রাজীব হত্যা নিয়ে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখিয়েছে উচ্চ আদালতে। এই ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলো প্রধান শিরোনাম। এবার আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে রাজশাহী থেকে কাজী শাহিদ, এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। প্রথমে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী কাজী শাহিদ। আমরা জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম শুনলাম, আপনার কাছে জানতে চাই, রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে কি ধরনের সংবাদ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে? শাহিদ। শুরুতে জানিয়ে দিচ্ছি পত্রিকাগুলোর প্রকাশিত সংবাদ শিরোনাম। দৈনিক সাংসাহিক, তারা শিরোনাম করেছে, নগর ভবনের দিনভর উত্তেজনা, ভাঙচুর, দায়িত্বে ফিরেই ফের বরখাস্ত বুলবুল। তাদের আরেকটি শিরোনাম, রাজশাহীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু। বাংলাদেশের সক্ষমতা মুগ্ধ আইপিইউ প্রতিনিধিরা। দৈনিক সোনালী সংবাদ, তারাও শিরোনাম করেছে, আবারও বরখাস্ত হলেন বুলবুল। এছাড়া স্মার্ট কার্ড বিতরণের খবরটি তারা গুরুত্ব দিয়ে ছেপেছে। দৈনিক সোনার দেশ, তারা শিরোনাম করেছে, আবারও বরখাস্ত বুলবুল, কর্মকর্তা কর্মচারীদের দেখে নেওয়ার হুমকি, সমর্থকদের ভাঙচুর। এছাড়া আরেকটি শিরোনাম আছে তাদের, ব্লগার রাজীব হত্যা, 2 জনের ফাঁসি বহাল। দৈনিক রাজশাহী, তারা শিরোনাম করেছে, নগর ভবনে দিনভর উত্তেজনা, চেয়ারে বসতে না বসতেই ফের সাসপেন্ড রাশিক মেয়র বুলবুল। এছাড়া মডেল কন্যা রাউদা আতিফের আত্মহত্যায় ধোঁয়াশা কাটেনি।
দৈনিক উত্তরাপদ তারাও শিরোনাম করেছে ফের বরখাস্ত মেয়র বুলবুল। এছাড়া তাদের আরেকটি শিরোনাম বাড়ছে কিশোরদের অপরাধ প্রবণতা, প্রযুক্তির অপব্যবহার ও অভিভাবকদের উদাসীনতা। দৈনিক বার্তা তারা শিরোনাম করেছে আগামী বছর থেকে স্থানীয়ভাবে প্রশ্নপত্র ছাপিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এছাড়া তাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম রাশিকের দায়িত্ব নেওয়ার পর নাটকীয়তায় ফের সাময়িক বরখাস্ত বুলবুল। এগুলো ছিল রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর শিরোনাম। আজ এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। জনাব তোফাজ্জল হোসেন, আপনাকে স্বাগত জানাই। শুরুতেই যে বিষয়টি আলোচনা করতে চাই যে আজকের রাজশাহী থেকে প্রকাশিত সবগুলো কাগজই গুরুত্ব দিয়ে ছেপেছে। এছাড়া ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো গুরুত্ব দিয়ে ছেপেছে 3 মেয়রের সাময়িক বরখাস্তের বিষয়টি। তো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র তিনি 23 মাস পর দায়িত্ব নিতে গেলেন এবং তালা ভেঙে ঢুকতে হলো তাকে, এবং তিনি মাত্র 6-7 মিনিট চেয়ারে বসতে পারলেন। রাজনৈতিকভাবে আপনি যেহেতু বিএনপি করেন, বিএনপির নেতা, তিনিও মহানগর বিএনপির সভাপতি, রাজনৈতিকভাবে আপনারা এটি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের রাষ্ট্র সকলে এখানে নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা তাদের প্রতিনিধি মনোনয়ন করে জনগণের সামনে উপস্থাপন করবে বা করে। জনগণ সিদ্ধান্ত নেয় কে যোগ্য অযোগ্য, তাকে তারা ভোট দিয়ে নির্বাচন করে কিংবা ভোট দিয়ে পরাজিত করে। যিনি যে ব্যক্তি জনমতে নিয়ে নির্বাচিত হন তিনি সকলের নেতা নির্বাচিত হয়ে জনগণের অধিকার নিয়ে আইনসঙ্গতভাবে সকল প্রতিষ্ঠানগুলো পরিচালিত করেন। এই প্রক্রিয়াতে ইউনিয়ন পরিষদ মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, মাননীয় সংসদ সদস্য, প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এটাই বাংলাদেশের সংবিধান, এটাই বাংলাদেশের সার্বভৌমত্ব। কিন্তু আজকের যে দুঃখজনক এবং করুণাময়ী যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার এদেশের সংবিধান, এদেশের আইনকে এবং জনমতকে, জনগণের অধিকারকে সম্পূর্ণভাবে পদদলিত করে একদলীয় শাসন শুধু নয়, এখানে স্বৈর শাসন কায়েম করেছে। তারই নগ্ন বহিঃপ্রকাশ আজকের এই ঘটনা। আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি এইভাবে যে জাতির বিবেক বলে পরিচিত, যে জাতির এবং দেশের সকল প্রকার সংবাদ প্রতিনিয়ত জনগণের বার্তা উঠিয়ে নিয়ে আসে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া, এবং জনগণের যে কোনো অধিকার ক্ষুণ্ণ হলে প্রতিকারের জায়গায় হচ্ছে বিচার বিভাগ, মাননীয় আদালতে সেখানে। তো দেখুন, স্থানীয় সরকার অধ্যাদেশের ধারা বলে আজকে সরকার ব্যতীত যে বাংলাদেশে প্রায় 300 মতন নির্বাচিত মেয়র আছে, যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা মেয়র কিংবা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আজকে প্রায় বলতে পারেন যে 99% কেউ আর পদে নাই। তারা জনগণের প্রতিনিধি হওয়া সত্ত্বেও শুধুমাত্র সরকারি দলের লোক না হওয়ার কারণে তারা সকলেই সাসপেন্ড হয়ে আছে। তখন এই বিষয়ে বাংলাদেশে অসংখ্য উদাহরণ আছে। তারপরও এই মাননীয় মেয়রগণ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং দীর্ঘ 2 বছর ধরে আদালতে ঘুরে 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 প্রথমে হাইকোর্ট, তারপরে হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন হয়ে শেষে আবার হাইকোর্ট বিভাগ থেকে এসে বিচার করে মহামান্য হাইকোর্টের ডিভিশন থেকে আদেশ দিয়েছিলেন, সেটা হলো যে এই যে বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন, কোনো বিধান, প্রতিবিধান কোনো মন্ত্রণা বা নিম্ন কোনো বিভাগ তৈরি করতে পারবে না মূল সংবিধান বাইরে। তো সে প্রেক্ষিতে জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধি, তারা যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বহিষ্কার করা বা সাময়িক বহিষ্কার করা সম্পূর্ণ অবৈধ। এবং এই দীর্ঘদিনের বিচার প্রক্রিয়া হাইকোর্ট বিভাগ এটা বিচার করেছেন এবং সেখান থেকে সেইটা আমার আপিল হয়ে মহামান্য অ্যাপিলেট ডিভিশনে প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে এইটার আবার পূর্ণ বিচার করেছেন, করে সেখান থেকে একই রায় বহাল রেখেছেন। এবং আমাদের একটা আশা ছিল আর যত কিছু হোক এই রাষ্ট্রের সংবিধানের রক্ষক হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি। তিনি দায়িত্ব বাংলাদেশের সংবিধানের সংরক্ষক হিসেবে তিনি দায়িত্বে আছেন। তিনি তো তার বেঞ্চই তো এই আদেশটি দিয়েছিলেন তাদেরকে বহালের জন্য। জি 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 এটা মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন বলেছিলেন যে নেভার, এইটাই ঠিক আছে যে কোনো দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত যে কোনো কারণই হোক, রাজনৈতিক কারণ হোক বা সামাজিক কারণ হোক, কোনো মামলা হলে বা কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগপত্র গ্রহণ হলে তাকে বহিষ্কার করা যাবে না।
এইটা দেওয়ার পরও সরকার বিন্দুমাত্র একটা দিনের জন্য বা এক মাসের জন্য, একটা সপ্তাহের জন্য জনগণের এই রায়কে মানতে পারল না। আজকে এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হলো যে এদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব, এমনকি মহামান্য আদালতেরও সার্বভৌমত্ব প্রশ্ন নিয়ে আজকে হুমকির সম্মুখীন হয়ে গেছে। আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যে এর ফলে বিএনপি রাজনৈতিকভাবে উপকৃত হলো না ক্ষতিগ্রস্ত হলো এই অঞ্চলে? দেখুন, এখানে বিএনপির কথাটা মুখ্য নয়। বিএনপি একটা রাজনৈতিক দল যার কাজ হচ্ছে জনমত সুসংগঠিত করে জনগণের উপহার দেওয়া। জনগণ অ্যাকসেপ্ট করবে যে তাদের যোগ্য বা অযোগ্য নেতাকে গ্রহণ বা প্রত্যাখ্যান করা। এখানে মূলত রাজশাহীতে যে 13 থেকে 14 লক্ষ জনগণ, তাদের নির্বাচিত মেয়র আইনসঙ্গতভাবে চেয়ারে না বসে জনগণের অধিকার এবং সম্পদ নিয়ে যে হুমকি এবং লুটপাট চলছে, সেটাই আজকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো। যে আজকে এটা প্রমাণিত হলো, আবার বারবার প্রমাণ হচ্ছে যে আইন আদালত এবং জনগণের রায় এই সরকারের কাছে সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তার নমুনা হচ্ছে এইটা যে আপনি সর্বোচ্চ আদালতের রায়কেও আপনি অবহেলা করে ফেলে তাদেরকে বহিষ্কার করলেন। এটা আরেকটি বিষয় সেটি হলো যে এই যে বরখাস্তের যে ট্রেনটি চালু হয়েছে এবং আগামীতে যখন সামনের বছরে আবার নির্বাচন হবে, আমরা এমনটা মনে করছি যে তাহলে কি মানুষ ভোট কেন্দ্রে যাওয়া বা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন? এটা এই প্রশ্নটা এখনই উঠেছে যে আমার ভোট আমি না দিলেও যদি ভোট হয়ে যায়, আমি কেন্দ্রে গিয়ে যদি ভোট দিতে না পারি, তাহলে আমার জনমত গ্রহণ করার সে ফলাফল যদি কেন্দ্র থেকে পাল্টে দেওয়া হয় কিংবা ঘোষণার সময় যদি পাল্টে দেওয়া হয়, এমনিতেই আতঙ্কে আজকে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া আজকে হুমকির সম্মুখীন হয়ে গেছে। সেই কারণে বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকারের অধীনে এদেশে নির্বাচন হোক, যাতে সুষ্ঠু নিরপেক্ষভাবে জনমত গ্রহণ হয়। আজকে দেশে তাড়াহুড়া করে একচিরিয়াভাবে সেই বিধানটা বাতিল করে দিয়ে সমস্ত ভোটের প্রক্রিয়াটা হুমকির সম্মুখীন করে দিয়েছে। তার নমুনা আমরা বিগত নির্বাচনগুলো দেখলাম, পৌরসভা উপজেলা নির্বাচনগুলো দেখলাম, সেখানে শক্তি যার প্রশাসন, ভোট তার, জনগণের ভোটের অধিকার লাগেনি। আবার এর মধ্যে থেকে শত বাধা, প্রচেষ্টা, কষ্ট, দুঃখ, প্রতিবন্ধিতার মধ্য দিয়ে যদি জনগণের প্রতিনিধি হিসেবে কেউ যদি সরকারের বিরোধী দল থেকে কেউ যদি নির্বাচিত হয়, তারা চেয়ারে বসতে পারছে না। এটা জনগণের সামনে আজকে দেশের আইনের শাসন এবং গণতন্ত্র এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সাম্প্রতিক ব্যাপক হুমকির সম্মুখীন হয়েছে। আপনি যেমনটি বলছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিটি করছিলেন, তো সেই সুযোগটি তো আর নাই, যেহেতু সর্বোচ্চ আদালত এটি বাতিল করেছে। তা আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই সরকারের অধীনে নির্বাচনে বিএনপির প্রস্তুতিটা কেমন, আদৌ যাবে কিনা? এটা আসলে নির্ভর করছে যে ভোট দেওয়ার মতন পরিবেশ, ভোট করার মতন পরিবেশ, ভোটের ফলাফল রক্ষা করার মতন অবস্থান এবং যে সরকারি প্রশাসন যারা ভোটের পরিবেশ সৃষ্টি করবেন, যারা ভোট কেন্দ্র পাহারা দিবেন, ভোটের ফলাফল গণনা করবেন, ফলাফল ঘোষণা করবেন, সেই অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করবেন। সেই যে প্রশাসন, সেই প্রশাসন আইনসঙ্গতভাবে ব্যবহার করবে কিনা তার উপর নির্ভর করছে। কারণ যদি আইনসঙ্গতভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন না করে, যদি ডাকাতের ভূমিকায় অবলম্বন হয়, আইন বিরোধী কার্যকলাপ করে, তাহলে এই ভোটের প্রক্রিয়া সম্পূর্ণ একটা প্রহসনে পরিণত হয়ে যাবে। কিন্তু আমরা তো শেষ যে নির্বাচনগুলি হলো রামগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে তো এরকম কোনো অভিযোগ আসেনি যেটা এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে পারে। দেখুন, জনবল কিন্তু নির্বাচন কমিশনের সব না। নির্বাচন কমিশন একটা নির্বাচনের ভূমিকা বা মুখ্য ভূমিকা পালন করে ঠিক, কিন্তু আইন শৃঙ্খলা পালন করে, দায়িত্বগুলো পালন করে, সেটা হচ্ছে আপনার পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন সেখানে পালন করে। এবং যে রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার তারা পালন করে সরকারের বিভিন্ন দপ্তরে, যারা বিভিন্ন কেন্দ্রে থাকে। এবং তার বাইরে ভোট গ্রহণ করা, ব্যালট পেপার রক্ষা করা ইত্যাদি দায়িত্ব পালন করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা। তারা যে নির্বাচন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এটা সঠিক নয়।
তো এটা কখনো প্রতিফলিত হয়নি। যদি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিতে পারে, নিরপেক্ষ হতে পারে, তাহলে চিত্রটা ভিন্ন। আগে আমি বলেছি যে কেন এই প্রশ্নটা উঠছে যে এখন পর্যন্ত যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনগুলো কোথাও সুষ্ঠু, নিরপেক্ষ, জনমতের যে মতামত সেটা সম্ভব হয়নি। যে নির্বাচনগুলো হচ্ছে সেটা মানুষ গোপনে অন্য দলের ব্যাজ ধারণ করে প্রচুর ভোটের মতামতের মধ্যে থেকে চুরি চামারি নানা রকম প্রতিবন্ধিতার পরেও যে কোনো রকমে 2-4টা বেরিয়ে আসছে, এটা হচ্ছে প্রকৃত চিত্র। মানে আপনারা এখনো আস্থা রাখতে পারছেন না নির্বাচন কমিশনের উপরে? না, নির্বাচন কমিশনের হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তিনারা শপথ নিয়ে দায়িত্ব পালন করবেন, তিনারা একটা বিচারকের সমতুল্য। সেটা নিয়ে ওনাদের প্রতিষ্ঠান নিয়ে আমাদের কারো কোনো বলার নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা জেলা পর্যায়ে এই নীতি নির্ধারণ পর্যায়ে না, এটা কেন্দ্র থেকে নীতি কেন্দ্র সিদ্ধান্ত নেয়। তো আমরা আলোচনা আজকে পর্যন্ত শেষ করতে চাই। ধন্যবাদ আপনাকে আলোচনা অংশ নেওয়ার জন্য। মামুন, রাজশাহী থেকে আজকে সমাপত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। আজ এ পর্যন্তই। ধন্যবাদ মামুন। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ, জানাচ্ছিলেন রাজশাহী থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম এবং সে নিয়ে আলোচনা করছিলেন। এরই মধ্যে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। চলে যাচ্ছে তার কাছে। রিয়াজ হায়দার চৌধুরী, আপনার কাছে জানতে চাই, চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে কি কি সংবাদ গুরুত্ব হিসেবে ছাপা হয়েছে? রিয়াজ হায়দার চৌধুরী। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজে এই দুটি নৌকা ডুবির ঘটনার পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। চট্টগ্রামের দৈনিক আজাদী, যেটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো দৈনিক, সেটি সন্দ্বীপে নৌকা ডুবি 3 লাশ ও 25 জনকে জীবিত উদ্ধার। সর্বশেষ খবর হলো এই নৌকা ডুবির ঘটনায় 4 জনের লাশ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। সাগরে বৈরী আবহাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে এবং মহেশখালী চ্যানেল স্পিড বোটটি ডুবে নারীও নিখোঁজ হয়েছে। এছাড়া প্রথম দিন শান্তিপূর্ণ এইচএসসি পরীক্ষা পরিদর্শনে পরীক্ষা কক্ষে প্রবেশের প্রবণতা কমেছে এবং চন্দনপুরায় বাসে বিক্ষুব্ধ জনতার আগুন শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার জের এবং ঝড়ো হাওয়ায় বহির্নোঙরে কয়লা বোঝাই লাইটার জাহাজ বিকল হয়েছে। জাহাজ ও 9 নাবিক উদ্ধার করা হয়েছে। এদিকে 10 কোটি তরুণ চাইছে পৃথিবীটাকে বদলে দিতে আইপিও সম্মেলনকে কেন্দ্র করে একটি ফলো আপ প্রতিবেদন, যেখানে বলা হচ্ছে শিরোনামে নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি অর্থনৈতিক বৈষম্য। বিশ্বের 50% মানুষের সম পরিমাণ সম্পদ মাত্র 8 জন ধনীর কাছে। এছাড়াও ছদ্মবেশে নাইক্ষংছড়িতে সদস্য সংগ্রহ করত নব্যজয়ন্তীর সোহেল এবং ফেসবুকে প্রেম ভারতীয় যুবক এলো হাটহাজারী যুবতীর কাছে। এই সংক্রান্ত আরেকটি খবর দৈনিক পূর্বকোণ, চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে দিল্লিতে রাষ্ট্রপতির নৈশ ভোজে মমতা যাচ্ছেন না বলে একটি খবর আছে এবং বিলবোর্ডের জন্যই কি যাত্রী ছাউনি, এরকম একটি প্রশ্নবোধক সচিত্র প্রতিবেদন আছে এবং একদিনে 3 মেয়রকে বরখাস্ত করার আরেকটি খবর রয়েছে। স্ত্রী ও শিশু সন্তানকে ঢাল বানাচ্ছে ভয়ঙ্কর জঙ্গিরা, অভিযানে আটকে গেলে পুরো পরিবার আত্মঘাতী হয়। এছাড়াও প্রথম আত্মঘাতী নারী জঙ্গিকে কেন্দ্র করেও একটি বিশেষ প্রতিবেদন আছে এবং স্পিডবোট ডুবে মহিলা নিখোঁজ কক্সবাজারে। পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে জাতীয় আন্তর্জাতিক অনেক খবরের পাশাপাশি প্রধানতম শিরোনাম করা হয়েছে বিদ্যুৎ সংকট কাটছেই না, পিডিবি বলছে লোডশেডিং নেই, গ্রাহক বলছেন ঘরে ঘরে বিদ্যুৎ নেই। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, যেটি আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে চট্টগ্রামের উত্তর জেলার রাউজানে হত্যাকাণ্ড যেটি অতি সম্প্রতি ঘটেছে, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম হত্যাকাণ্ডের তদন্ত চেয়েছে খোদ ক্ষমতাসীন আওয়ামী লীগ, এই সংক্রান্ত একটি প্রতিবেদন। এছাড়াও আঞ্চলিক নানা খবর আছে এবং বিশেষ করে গতকাল চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠিত হওয়া আধা বেলা যে হরতাল, সেই হরতালের ঢিলে ঢালা কী অবস্থা ছিল এবং মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক 6 শিরোনামে একটি প্রতিবেদন আছে। এই হলো চট্টগ্রামের কাগজগুলোর প্রধানতম শিরোনাম। আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টেলিভিশন ইউনিটের উপপ্রধান এবং ডিবিসি টেলিভিশনের চট্টগ্রামের প্রতিনিধি মাসুদুল হক। স্বাগত জানাই আপনাকে। আপনাদের ধন্যবাদ। আমরা যখন শিরোনামগুলো পড়ছিলাম, প্রধানতম শিরোনাম যেটি প্রায় সবকটি কাগজে প্রধান শিরোনাম হয়েছে সন্দ্বীপে নৌকা ডুবি, সর্বশেষ এই পর্যন্ত 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই প্রসঙ্গে খানিকটা আলোচনা করতে চাই। সংবাদকর্মী হিসেবে আপনার কতটুকু জানা আছে এই ঘটনাটি, কিংবা এই ধরনের ঘটনা রোধ করতে হলে কি করা যেতে পারে?
জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন গতকাল বিকেলের পর থেকেই সন্দ্বীপে যে নৌকাডুবি সেখানে এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12 জন আসলে নিখোঁজ রয়েছে এবং আমরা একটু আগেই যেটি খবর পেয়েছি কোস্টগার্ড যেটি জানিয়েছে যে 4 জনের লাশ উদ্ধার হয়েছে, অর্থাৎ মরদেহ উদ্ধার হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন যে 5 জনের লাশ যেহেতু উদ্ধার কাজ চালাচ্ছে কোস্টগার্ড, সেই ক্ষেত্রে হয়তো তাদের উদ্ধৃতি দিয়ে আমরা বলতে পারি এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং শুধু যেটি বলা হচ্ছে বৈরী আবহাওয়া, আসলে সেটি সঠিক নয়। আসলে বৈরী আবহাওয়া তো প্রায় রয়েছে, সেছাড়া আপনার এছাড়া যেটি বলতে হয় যে এই বৈরী আবহাওয়া ছাড়াও আপনার প্রায় সময় মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, সেখানে এগুলোর অনেক ইঞ্জিন বিকল থাকে বা অনেক সমস্যা থাকে, সেই কারণে প্রতিনিয়ত কিন্তু এই দুর্ঘটনা হচ্ছে। এবং শুধু গতকালকে হয়েছে তা নয়, এবং আমরা প্রায় সময় লক্ষ্য করি সন্দ্বীপ চ্যানেলে এই ধরনের আসলে দুর্ঘটনা হয়। জি জি। তো এখন এই যে ট্রলারগুলো আপনার রয়েছে, আমরা জানি যে অধিকাংশ ট্রলার কিন্তু মাছ ধরার ট্রলার বা যাত্রীবাহী ট্রলার এগুলো এগুলো আসলে দেখভাল করার কেউ নেই, প্রায় সময় এসব হয়। এবং আসলে আমার মনে হয় যে যারা সংশ্লিষ্ট যারা এগুলো এখানে রয়েছেন তাদের আসলে উচিত এসব ট্রলারগুলো আসলে কীভাবে মনিটরিং করা দরকার। আরেকটি বিষয়, ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নুরুল আলম হত্যাকাণ্ড, যেটিকে কেন্দ্র করে গতকাল আধা বেলা ঢিলে ঢালা হরতাল হয়েছে। আসলে এই হত্যাকাণ্ডগুলো খোদ আওয়ামী লীগের মধ্যেও একটি অসন্তোষ দানা বেঁধেছে। আপনি কেমন মনে করছেন এই সংকট বা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে উত্তরণের উপায় কি? জি, আসলে আপনি জানেন যে এই নুরু হত্যাকাণ্ড নিয়ে অর্থাৎ ছাত্র দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক নুরু তার যে হত্যাকাণ্ড সেটিকে নিয়ে খোদ আওয়ামী লীগের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে একটি অসন্তোষ আপনার ইতিমধ্যে দেখা দিয়েছে। আপনারা আজকে আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায় তারা স্টেটমেন্ট দিয়েছেন। তারা যেটি বলছেন যে একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটি, এবং একজন দেশের যে আইন রয়েছে, যে আইন অনুযায়ী সে যদি কোনো অপরাধ করে থাকে, তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাকে হয়তো আইনের আওতায় নিয়ে আসা দরকার ছিল। কিন্তু এইভাবে চোখ হাত বেঁধে তাকে হত্যাকাণ্ড, সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং আপনারা জানেন গতকালকে চট্টগ্রামে আধাবেলা হরতাল পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে এবং ঢিলেঢালাভাবে কিন্তু হরতাল আপনার হয়েছে। হরতাল হলো কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী কিন্তু সেদিন কিন্তু মাঠে ছিল না। তারা হরতাল দেখে আমরা শুধু বিএনপির দলীয় কার্যালয় ছাড়া কোথাও কিন্তু আমরা তাদের মিছিল সমাবেশ করতে আমরা করিনি। তো আসলে যেমনটি বলছিলাম যে নুরু হত্যাকাণ্ড, সেটি আসলে খুবই আসলে সাধারণ যে চট্টগ্রামের মানুষ তারা সবাই সচেতন, সবাই জিনিসটা ব্যাপার। এবং খোদ উত্তর জেলা আওয়ামী লীগ এটি তদন্ত চেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আরেকটি বিষয়, আপনি মাঠে কাজ করেছেন, জঙ্গি বিরোধী অনেক প্রতিবেদন ঘটনাস্থল থেকে গিয়ে সম্প্রচারে যুক্ত ছিলেন। জেএমবি 90 জেএমপির বিশেষ করে ছদ্মবেশে যে সদস্য সংগ্রহের প্রক্রিয়া, এটি নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যদি জেএমবির কথা বলতে হয়, এই যে সম্প্রতি যে জঙ্গি তৎপরতা, আপনাকে একটি তথ্য আমি জানাতে চাই। চট্টগ্রামে গত 1 বছরে কিন্তু কোনো ধরনের বড় ধরনের কোনো জঙ্গি অভিযান ছিল না। সর্বশেষ 2016 সালের 13 জুলাই সীতাকুণ্ড থেকে হিজবুত তাহরির ওমাইয়ারকে আটক করা হয়েছিল, যিনি ছিল ধর্মান্তরিত মুসলিম, তার নাম ছিল পিকলু দাস। সর্বশেষ তাকে কিন্তু হিজবুত তাহরির আটক করা হয়েছিল। এবং সম্প্রতি আপনারা জানেন সীতাকুণ্ডে যে জঙ্গি আস্তানা, সেইখানে এর আগে যে কুমিল্লা চান্দিনায় একটি বাসে বোমা হামলার সময় 2 90 জেএমবি সদস্যকে আটক করা হয়েছিল। তাদের সীতাকুণ্ডে 2টি জঙ্গি আস্তানা ছিল, সেখান থেকে পুলিশ জসিম এবং আর্জিনা দম্পতিকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে সেই প্রেমতলা এলাকার যে ছায়ানির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে আপনারা জানেন যে 5 জন আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়। এছাড়া সিলেট কুমিল্লা আপনারা তো জানেন যে জঙ্গি যে সর্বশেষ। তো এই যে চট্টগ্রামে আমি যেটি মনে করি যে দীর্ঘদিন যে জঙ্গি বিরোধী যে অভিযান, সেটি অনেকটা পুলিশের অনেকটা স্থীমিত আপনার ছিল, সেই কারণে হয়তো সেই জঙ্গিরা যে তৎপরতা সেটি বৃদ্ধি পেয়েছে। এবং আমরাও যারা মাঠে কাজ করি, আমরা নিজেরাও লক্ষ্য করেছি যে আসলে এই ধরনের যে জঙ্গি অভিযান, পুলিশ সাধারণত যেসব অভিযান চালায় কিন্তু দীর্ঘদিন ধরে চট্টগ্রাম এই অভিযান বন্ধ ছিল। তো আমরা যেটি মনে করছি এই বন্ধ থাকার কারণে এই সুযোগে তারা সদস্য সংগ্রহ করছেন। এবং একটি ব্যাপার, তারা কিন্তু বিভিন্ন ছদ্মবেশে তারা আসলে কাজ করছে না। তারা নারীদেরকে এবং যারা বাচ্চা শিশু তাদেরকে ঢাল হিসাবে আপনারা ব্যবহার করছেন, এবং তারা বিভিন্ন ছদ্মবেশে তারা আসলে বিশেষ করে উপশহরগুলো তারা আশ্রয় নিয়েছেন। তারা সেখানে বসতবাড়ি করে সেখানে কিন্তু তারা তাদের যে গোপনে কাজ চালাচ্ছেন।
সর্বশেষ পরিস্থিতি রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে যদি বলি, একটু জানতে চাই সংক্ষেপে, সেটি হলো বর্তমান যে রাজনীতির অবস্থা, চট্টগ্রাম রাজনীতির আগামীর যে নির্বাচন কেন্দ্রিক প্রবণতা, তাকে কতটুকু আশাবাদ বা সুখের বিষয় বলে মনে করছেন, নাকি কোনো অঘটন আশঙ্কা করছেন? ভবিষ্যৎ যে সামনের নির্বাচনকে কেন্দ্র করে দু বড় দলের মধ্যে যে আভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ আমরা দেখছি, এটি আসলে কোন পথে রাজনীতিকে নিয়ে যাচ্ছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি যে কোন্দলের কথা বলছেন, আমি যদি বলি প্রথমে ক্ষমতাসীন দলের কথা। আপনারা জানেন ক্ষমতাসীন দলের যে সিটি মেয়র যে আজমন নাসিরউদ্দিন এবং নগর আওয়ামী লীগের সভাপতি, এই দুই রাজনীতিবিদের মধ্যে কিন্তু একটু মনোমালিন্য রয়েছে এবং তাদের একটু গ্রুপিং রয়েছে, এটা আপনারা জানেন। শুধু তারা নয়, এবং বিএনপির মধ্যেই রয়েছে। এবং কোন দলের যেটি ব্যাপার, সেটা আমি যেটি মনে করি যে দুই যে রাজনৈতিক দল, তাদের যদি তাদের যে অভ্যন্তরীণ যে কোন্দলগুলো সেগুলো যদি মেটাতে না পারে, সেটির প্রভাব রাজনীতিতে থাকবে। তবে আমি যেটি বলতে চাই যে ক্ষমতাসীন দলের মধ্যে যে কোন্দল, সেটি প্রকট আকারে ইতিমধ্যে ধারণ করেছে। আপনারা দেখছেন তারা অধিকাংশ, তারা ছাত্রলীগ বলেন, আপনার যুবলীগ বলেন, তারা কিন্তু আওয়ামী লীগ ছাড়া কিন্তু তারা যুবলীগ ছাত্রলীগ, তারা কিন্তু সব কর্মসূচি কিন্তু তারা বিভক্ত হয়ে তারা পালন করছেন। সেটির প্রভাব অবশ্যই আপনার যে আগামী যে নির্বাচন সেখানে পড়বে এবং সেটা অবশ্যই দলের জন্য আসলে ভালো নয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম চট্টগ্রামের দিনের সংবাদপত্র নিয়ে, সংবাদপত্রের শীর্ষ শিরোনাম এবং প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছিলেন আমাদের সাথে মাসুদুল হক, যিনি কিনা ডিবিসি টেলিভিশনের চট্টগ্রামের প্রতিনিধি এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের উপপ্রধান। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ মামুন। রিয়াজ হায়দার চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম। এর আগে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ। দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। এই ছিল নিউজ 24 সংবাদে এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।